এনসিপির সমাবেশ কি ব্যর্থ হলো? এত হুম্বিতম্বির পরেও লোক সমাগম এত কম কেন? সম্প্রতি আমরা জানি গতকাল ৩রা আগস্ট এক দফা ঘোষণার ১ বছর পূর্তি উপলক্ষে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তাদের যে একটা ইশতেহার তারা ঘোষণা করবে, সেই ঘোষণা করার জন্য তারা একটা অনুষ্ঠান করেছিল, একটা সমাবেশের আয়োজন করেছিল। তারা যখন গত জুলাই মাস ব্যাপী যেই পদযাত্রা এবং পথসভাগুলো করেছিল, তখন তারা বারবারই এই কথাটা বলেছিল যে প্রায় প্রত্যেকটা পথসভার মধ্যেই তারা এই কথাটা বলেছিল যে ৩রা আগস্ট শহীদ মিনারে সকলে আপনারা আসবেন, সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। এই কথাটা কিন্তু তারা একেবারে দেশব্যাপী তারা দাওয়াত দিয়েছে দেশের জনগণকে। আমরা কম বেশি জানি যে গত মাসে এনসিপি একেবারে সেই রংপুর থেকে শুরু করে সমগ্র দেশব্যাপী তারা পথসভা করেছে। এর মধ্যে তারা গোপালগঞ্জে গিয়েছিল, সেখানেও তারা একটা পথসভার আয়োজন করেছিল, সেখানে তাদের উপর হামলা হয়েছে। এ নিয়ে অনেক ধরনের অনেক কাহিনী বাংলাদেশে হয়েছে। মোটা দাগে কথা হচ্ছে যে তারা দেশব্যাপী একটা কর্মসূচি পালন করেছে, পথসভা এবং পদযাত্রা কর্মসূচি। সেই কর্মসূচিতে আমরা দেখেছি প্রথম দিকে থেকেই ওই কর্মসূচিগুলোর মধ্যে ব্যাপকভাবে জনগণ তাদের সাথে সম্পৃক্ত হচ্ছিল। দিন যত সামনে এগিয়েছে, জনগণের এই পদযাত্রার সাথে সম্পৃক্ততা তত বেড়েছিল। বিশেষ করে যখন গোপালগঞ্জে এনসিপির উপর হামলা হয়েছিল, তারপর থেকে তাদের এই পদযাত্রাগুলোতে লোক সমাগম বেড়েই চলেছিল। দেখেন, আমরা যদি খেয়াল করি, গত মাসেরই তো কথা, আমরা মিডিয়াতে যদি আমরা সার্চ দিই বা আমরা যদি একটু ঘাটাঘাটি করি, তাহলেই আমরা দেখতে পারবো যে এনসিপির ওই জেলা পর্যায়ের এবং ওই মানে উপজেলা পর্যায়ে যে পথসভাগুলোর মধ্যে যতটুকু লোক সমাগম না হয়েছিল, ততটুকু পরিমাণ লোক সমাগমও গতকালকে এনসিপির যে প্রোগ্রামটা ছিল এটার মধ্যে কিন্তু হয় নাই। তাদের এত বড় একটা কর্মসূচি, তারা এত বেশি প্রচারণা করে, এত বড় হুম্বিতুম্বি করে তারা সমগ্র দেশে তারা জনগণকে দাওয়াত দিল যে আপনারা ৩ তারিখে শহীদ মিনার আসবেন, সেখানে আপনাদের সাথে কথা হবে, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। এত কিছুর পরও গতকালকে যে লোক সমাগম হয়েছে শহীদ মিনারে, এটা একেবারেই হতাশাব্যঞ্জক। সবাই ভেবেছিল যে অনেক লোক সমাগম হবে। দেখেন, পাশাপাশি কিন্তু একেবারে নিকটেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একেবারেই নিকটে শাহবাগে ছাত্রদল কিন্তু একটা সমাবেশ করেছে। ছাত্রদলের সমাবেশে যে লোক হয়েছে তার ১০ ভাগের ১ ভাগ লোকও এনসিপির সমাবেশে হয় নাই। অথচ ছাত্রদল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা সহযোগী সংগঠন। এখন ছাত্রদলের সাথে এনসিপির তুলনা করছি না, ছাত্রদলের সাথে এনসিপির তুলনা করছি না। যখন কাউন্টার 2টা প্রোগ্রাম হবে একই দিনে, তখন প্রোগ্রামগুলোর মধ্যে একটা ভারসাম্য যদি থাকে, সেক্ষেত্রে একটার সাথে আর একটাকে আলোচনায় রাখা যায় বা মানুষ আলোচনায় রাখে, তুলনা করে। দেখেন, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, স্বাধীনভাবে সকলের প্রোগ্রাম করতে পারছে, সকলের কর্মসূচি পালন করতে পারছে, কারো কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না, সেক্ষেত্রে লোক সমাগম না হওয়ার কিন্তু এখানে কোনো কারণ নেই। আমরা দেখেছিলাম যে বিগত 15.5 বছর বা 17 বছরে বিরোধী দলের কোনো প্রোগ্রাম, চাই সে বিএনপি হোক, জামাত হোক বা অন্য কোনো দল হোক, আওয়ামী লীগ কিন্তু ধরপাকড় করেছে, মানুষকে গ্রেপ্তার করেছে, অনেক রকমের ডিস্টার্ব মানুষদেরকে করেছে। সেই জায়গাটা থেকে যেই একটা ভয় ছিল তৎকালীন বিরোধী দলগুলোর তাদের প্রোগ্রামটা সফলভাবে পালন করতে, সেই ভয়টা কিন্তু এখন নেই। আর এনসিপি 1 মাস মেহনত করে এই প্রোগ্রামটার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করেছে, মানুষদেরকে দাওয়াত দিয়েছে। কাজী সঙ্গত কারণেই বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালোভাবে মনে করেছিল যে এনসিপির এই প্রোগ্রামটা কিন্তু একেবারে শহীদ মিনারে লোকারণ্য হয়ে যাবে, যে দৃশ্যটা আমরা গত বছর এই 3রা আগস্টে দেখেছি। দলমতের বেশি সবাই নেমে এসেছিল। তো এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং অন্যরাও যারা রয়েছেন, তারা অনেকেই মনে করতেছিলেন যে এই দিনটাতে সেই গত বছরের মতো অত লোক সমাগম না হলেও মোটামুটি ভালো পর্যায়ের একটা লোক সমাগম তারা করতে পারবে। কিন্তু তাদের লোক সমাগমের যে অবস্থা, এটা দেখে মোটামুটি অনেকেই হতাশ হয়েছে। অনেকে তুচ্ছ-তাচ্ছিল্যের হাসিও দিচ্ছেন, অনেকে তাদেরকে এরকমটা বলার চেষ্টা করছেন যে এত হুম্বিতম্বি করার পরেও লোক সমাগমের এই করুণ দশা কেন, এই প্রশ্ন তাদেরকে তুলছে। এখন আসলে এই প্রশ্নটা করাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে কিছু যুক্তিকতা রয়েছে। কারণ দেখেন, এনসিপির মধ্যে একজন নেতা রয়েছেন যার নাম হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি।
এই নাসিরউদ্দিন পাটোয়ারির কথা আমার কাছে অনেকটাই অতি উৎসাহী মনে হয়। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যখন কক্সবাজারে গিয়েছে তখন তিনি সালাউদ্দিন সাহেবকে খোঁচা মেরে একটা কথা বলেছে, সেখানে একটা ঝামেলা তৈরি হয়েছে। এরপরে সে যখন নেত্রকোনাতে গিয়েছে তখন সে লুৎফুজ্জামান বাবর সাহেবকে খোঁচা মেরে একটা কথা বলেছে। এই যে রাজনীতিবিদদেরকে বিভিন্ন জায়গায় খোঁচা মারা, এখন দেখেন আপনি যখন খোঁচা মারবেন বিএনপির মতো একটা বড় দলের যারা একেবারে নেতৃস্থানীয় যারা রয়েছেন তাদেরকে, তখন সাধারণ জনগণ খেপে উঠবে। জনগণ খেপে যদি তাদের উপরে একটা যদি আক্রমণ করে, তাহলে তারা এটা প্রমাণ করতে পারবে যে আওয়ামী লীগ বিএনপি তো এক। ওই যে আওয়ামী লীগের ডেরায় গেছি মতো নেই, আওয়ামী লীগ আমাদেরকে আক্রমণ করেছে, বিএনপির অমুক নেতার এলাকায় আমরা যাওয়ার পরে সেখানেও একটা কথা বলার কারণে তারা আমাদের উপর আক্রমণ করেছে। দুজনই তো এরা তো মারমুখী, এরা তো আসলে গণতন্ত্রে বিশ্বাসী না। এই দুই দলই মূলত এক, দুই মানে এক, দুনো দল হচ্ছে একই গাছের দুই ডাল, বা মুদ্রার এপিঠ বা ওপিঠ। এই যে একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটা সমাজের মধ্যে ছড়ানোর জন্য কৌশল মানে একেবারে একটা দুরভিসন্ধি নিয়ে এই জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব এই কাজগুলো করছেন বলে অনেকে মনে করছে। দেখেন, রাজনীতি ন্যারেটিভের খেলা, আপনি ন্যারেটিভ দাঁড় করাবেন আপনার মানে আপনার যারা বিরোধী রয়েছে, কিন্তু এই ন্যারেটিভ কি এইভাবে মানে একজন মানুষকে মানে খোঁচা দিয়ে বা ব্যক্তিগতভাবে অসম্মান করে? যেমন জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব তো নিঃসন্দেহে একজন নির্যাতিত মানুষ। আপনি এই নির্যাতিত মানুষ লুৎফুজ্জামান বাবরের সাথে কি হয়েছে এটা কম বেশি বাংলাদেশের সকলেই জানে। তাকে আপনি খোঁচা দিয়ে অসম্মান করে এরকম কথা বলবেন, এটা তো আসলে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, এমনটা অনেকে মনে করছে। যাই হোক, নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব এই কাজগুলো করছেন। সেক্ষেত্রে তারা তাদের হ্যাডম দেখাচ্ছেন, তারা প্রোটোকল নিয়ে সামনে পিছনে এই কাজগুলো করেছেন, পদযাত্রাগুলো করেছেন। তো তাদের এই পদযাত্রার সমাপ্তি বলা যেতে পারতো গত কালকের যে প্রোগ্রামটি ছিল সেই প্রোগ্রামটিতে, কিন্তু একটা জেলা পর্যায়ের যেই সমাগমটি হয়েছিল সেই সমাগমটি এখানে হয় নাই বিদায় মানুষের মধ্যে সঙ্গত কারণে এই প্রশ্নটা এসছে যে কেন হচ্ছে না। এর উত্তরে অনেকে এরকমটা বলছেন, অনেকে আমরা বলতে শুনছি যে এনসিপির প্রোগ্রামগুলোতে মূলত ম্যান পাওয়ার সাপ্লাই করে হচ্ছে জামাত ইসলামী বা শিবির। দেখেন, এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন এদের অনেকেই এক্স শিবির, প্রাক্তন শিবির বা প্রাক্তন জামাত কর্মী তারা। এখন এই শিবিরদের পক্ষ থেকেই এনসিপিকে এই মানে একটা দল হিসেবে তাদেরকে উত্থান করানোর জন্য কৌশলগত কারণে জামাত বা শিবির এদের এই প্রোগ্রামগুলোতে ম্যান পাওয়ার সাপ্লাই করেছে বলে অনেকে ধারণা করছেন, এবং বিরোধী মতগুলোর পক্ষ থেকে এরকম একটা অভিযোগ আসছে। দেখেন, এনসিপির ব্যাপারে মানে অনেকের একটা মানে আশঙ্কার জায়গা রয়েছে। আশঙ্কার জায়গাগুলো এই যে, দেখেন এনসিপি যখন গঠন হয়েছিল তখন কিন্তু এনসিপির যেই আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম, তিনি কিন্তু বলেছিলেন আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব, আমরা ভারত পাকিস্তানপন্থী রাজনীতি করব না। এখন তারা তাহলে কোন পন্থী রাজনীতি করবে? অনেকেই এই দলটাকে ওখানে এই পশ্চিমাদের একটা সাপোর্ট এদের প্রতি রয়েছে বা একটা সফট একটা দৃষ্টি রয়েছে, এরকমটা অনেকেই ধারণা করেন কিংবা আশঙ্কা করেন। এরা মানে এমন একটা রাজনীতি তারা করছে যে এরা সকলকে শত্রু বানাতে চাচ্ছে। এটা কেন করতে চাচ্ছে এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। এরা বিএনপিকেও শত্রু বানাতে চাচ্ছে, এরা জামাতকেও শত্রু বানাতে চাচ্ছে। সম্প্রতি জনাব নাহিদ ইসলাম একটা পোস্ট করেছেন ফেসবুকে, ওই যে শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন সাদেক কায়েম, তাকে নিয়ে, যে সাদেক কায়েম কোনো সমন্বয়ক ছিলেন না, এর কোনো অবদান মানে তার অবদানকে অস্বীকার করে তাকে খাটো করে একটা পোস্ট করেছে। কেন ভাই এই পোস্টার এখন এখানে কি দরকার রয়েছে? সাদেক কায়েমকে আপনি কেন তার অবদানটাকে খাটো করে দেখবেন? দেখেন, এর আগেও কিন্তু এই এনসিপি ওই আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকে পরপরই এই জামাত প্রসঙ্গে একটা বেয়াদবি করেছিল। তারপর থেকে তাদের আমরা দেখেছি তাদের যে কর্মসূচি ওই যে নির্বাচন ভবনের সামনে, সেই কর্মসূচি করুণ দশা আমরা দেখেছি। অর্থাৎ তখনও অনেকে এই কথাটা বলেছিলেন যে শিবিরের সাথে বেয়াদবি করার কারণে শিবির মেন পাওয়ার দেওয়া বন্ধ করে দিয়েছে, এর কারণেই মূলত তাদের এই কর্মসূচিগুলোতে জনশূন্যতা দেখা দিয়েছে। এরপরে যাই হোক, তাদের মধ্যে যেটা দূরত্ব তৈরি হয়েছিল সেটা কিছুটা কমতে শুরু করেছিল, তাদের পদযাত্রাগুলোতে অনেক লোক সমাগম বাড়তেছিল। সম্প্রতি নাহিদ ইসলাম আবার যেই সাদেক কায়েমকে নিয়ে যে মন্তব্যটা করেছে, এরপরেই তাদের এই কর্মসূচিতে তাদের বেহাল দশা দেখে অনেকে আবারও এই কথা বলছেন যে বারবার যখনই এনসিপি এই শিবির কিংবা জামাতের সাথে বেয়াদবিগুলো করে তখনই কিন্তু কি তাদের লোক সমাগম কমতে শুরু করে। এই যে তাদের যেই গতকালকের এই কর্মসূচির এই বেহাল দশা, এটা দেখে অনেকে সঙ্গত কারণেই যুক্তিসঙ্গতভাবে এই উত্তরটা অনেকেই বেছে নিচ্ছেন এবং অনেকে এই বিষয়টা নিয়ে সমালোচনা করছেন যে এই কারণেই মূলত এই শিবির এবং জামাতের সাথে এই
দূরত্ব তৈরি করার মতো কথাবার্তা বলার কারণে কিন্তু অনেকেই বেয়াদবি শব্দটা ব্যবহার করছেন, যদি আমি বেয়াদবি শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না। তো এই কাজগুলো করার কারণেই মূলত বারবার তাদের এই কর্মসূচিগুলোতে জনশূন্যতা দেখা দিচ্ছে। আর এটার অনেক যুক্তিও রয়েছে, যে দেখেন এনসিপি তো একটা একেবারে নতুন দল, তাদের তো ওইভাবে সব জায়গায় তাদের একটা মানে রাজনৈতিকভাবে তাদের দলীয় গ্রহণযোগ্যতা ওঠেনি, ওইভাবে প্রচার প্রসারও হয়ে উঠছে, মানুষ তাদেরকে চিনে সকলেই, কিন্তু তাদের কর্মী সমর্থক ওইভাবে তৈরি হয়ে ওঠেনি, একেবারে নামধারী কর্মী যারা তাদের দলীয়ভাবে তাদের সাংগঠনিকভাবে তাদের জন্য কাজ করবে। সেক্ষেত্রে তাদের এত সমাগম হচ্ছিল, লোক সমাগম, বিএনপির সমালোচনা করার কারণে তো তাদের লোক সমাগমে ঘাটতি দেখা দিচ্ছিল না, উল্টা এরকমটা মনে হচ্ছিল যে বিএনপি সমাবেশ করলে লোক আরো তাদের ওখানে বাড়ে। কিন্তু যেই তারা শিবির কিংবা জামাতের সমালোচনা করে কিংবা তাদের সাথে দূরত্ব তৈরি, সমালোচনা যে একটা সমালোচনা, কিন্তু তারা যেই কথাগুলো যেভাবে বলে সেগুলো অনেকটা অন্যদের সুরে কথা বলার মতো, পার্শ্ববর্তী রাষ্ট্র এবং পরাজিত শক্তির সুরে কথা তারা জামাতের ব্যাপারে বলে। তো সেই ক্ষেত্রে তাদের এই মানে তাদের এই অবস্থানগুলো শিবিরের বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে তাদের উপরে ব্যাকফায়ার হিসেবে কাজ করে, উল্টো তাদের উপরে যেয়ে পড়ে। তো যাই হোক, এই কথাটা কতটুকু সত্যতা রয়েছে এটা আপনারাই বিচার করবেন। সার কথা হচ্ছে এই যে গতকালকে এনসিপির সমাবেশকে অনেকেই সফল হিসেবে এটাকে ধরছেন না, যত গর্জে ছিল ততটা কিন্তু বর্ষে নেই, এমনটাই অনেকে মনে করছেন। যাই হোক, এই তরুণ দল, এই দলের প্রতি সকলেরই আমি মনে করি যে ব্যক্তিগত জায়গা থেকে কিছুটা মানে এদের প্রতি স্নেহ রয়েছে, কারণ এই দলের যারা নেতৃত্বে রয়েছেন তারাই কিন্তু গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন। সেক্ষেত্রে এদের প্রতি স্নেহ বা বলা যেতে পারে কিছুটা দুর্বলতা সকলেরই রয়েছে। সেই জায়গা থেকে তারা যদি সঠিকভাবে পলিটিক্সটা না করতে পারে, সঠিক রাজনীতিটা বুঝে যদি তারা সেগুলো ভালোভাবে না করতে পারে, তাহলে এই দলটা বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকেই দেখছে। যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝদান করুক এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করে দেশের পক্ষে তাদের অবস্থানকে আরো দৃঢ়ভাবে রাখার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।